এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আইনের শাসন, আইনের সংস্কার, চলমান রাজনীতির ভবিষ্যৎ এবং আজকের দিনের আলোচ্য যেই শিরোনামগুলো হয়েছে বা ঘটনা প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ এবং আমার সঙ্গে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন। একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে যদি মাসুদ কামাল আপনার কাছে যদি আসি, তাহলে আজকের দিনের যে প্রধান খবরগুলোর মধ্যে অনেকগুলো খবর তো রয়েছে, তার মধ্যে যদি আমি বলি আপনাকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, পাঠানো হয়েছে আমন্ত্রণ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও বলেছেন যে আগে সংস্কার কমিশনের রিপোর্টগুলো হবে, তারপরে নির্বাচন হওয়ার কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের সময়সীমা অনেকে বেঁধে দিচ্ছেন, আবার সেনাপ্রধান 18 মাসের কথা বলেছেন। এই যে যৌক্তিক সময়টা আসলে কি হওয়া উচিত এবং এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, আপনি দেখেন, গণতন্ত্রের পথে যেতে হলে না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো লাগবে। এটা তো এই গভর্নমেন্টটা যতই আমরা বলি না কোনো বিপ্লবের গভর্নমেন্ট, বিপ্লবের মাধ্যমে আসছে, সবই ঠিক আছে, বাট গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে এটা কিন্তু পড়ে না। এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে। তো আপনি এখন একটা রাজনৈতিক সরকার কীভাবে আনবেন? নির্বাচনের মাধ্যমে আনতে হবে। নির্বাচন ছাড়া তো আপাত দৃষ্টি আর কোনো আমাদের কাছে পদ্ধতি জানা নাই। এখন যদি আপনি নির্বাচনের মাধ্যমে আনেন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়াটা কিন্তু কোনো অন্যায় না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে কেন? তারা তো এই কারণেই করে যে তারা চায় যে দেশের মানুষকে জন্য তাদের কাছে একটা জীবন বিধান আছে, একটা পদ্ধতি আছে যেভাবে দেশের মানুষের তারা সেবা করতে চায়। সেই পদ্ধতিটার জন্য তারা এক একজনে ভিন্ন ভিন্ন চায় বলে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি কিন্তু, এবং তারা চাইবে যে আমার এই নীতি নিয়ে, আমার এই আদর্শ নিয়ে আমি জনগণের কাছে যাব, জনগণ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি যাব ক্ষমতায়, অথবা জনগণ অল্প গ্রহণ করে অল্প আসন পাবো, অথবা যদি কারোর সঙ্গে শেয়ার করতে বলে আমি শেয়ার করবো। এই তো পদ্ধতিটা। তো ওনাদের যারা আসছেন ক্ষমতা তারা ওই জিনিসটাই তো আসলে করতে চাইবেন। তার আগে যেটা বাড়তি চাহিদা আমাদের জনগণের, সেটা হলো আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় যায়, তারা অনেকগুলো সংস্কারই আর করতে চায় না। তখন তারা মনে করে যে সমস্ত আইনগুলো, যে সমস্ত কালো আইনগুলো বিরোধী দলকে দমন করে, আমি তো বিরোধী দলে নাই, কাজে দমন করার জন্য ওই আইনগুলো আমাদের দরকার, তারা ওইগুলি রেখে দেয়। যে কারণে আমরা চাচ্ছিলাম যে রাজনৈতিক সরকার আসার আগেই সংস্কারের কাজটা যেন এই গভর্নমেন্ট শুরু করে, যেহেতু এই গভর্নমেন্টের ক্ষমতা থাকার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই, তাদের কোনো লস নাই, তারা জনগণের এই দাবিটাকে মেনে একটা সংস্কার করবে। সেই জন্যই আমাদের এই দাবি ছিল এবং ওনারাও এই দাবিটাকে মেনে নিয়েছেন। ওনারা বলেছেন যে আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে কতদিন ওনারা সময় লাগাবেন। এখন এই সময় নিয়ে প্রশ্ন করাটাও কিন্তু আমি মনে করি মানে না, অনৈতিক কিছু না। সবাই প্রশ্নটা করতে পারে কতক্ষণ সময় লাগাবেন। যেমন আপনি এখানে টকশো করতে আসছি, আমি আপনাকে জিজ্ঞাসা করিনি ভাই আপনি কতক্ষণ সময় আমাদের আটকে রাখবেন, আমি তো জিজ্ঞাসা করবোই। আপনি যদি বলতেন না যতক্ষণ পারি আপনি আলোচনা করেন, তা আমি রাজি হবো, আপনি রাজি হবেন, কেউ রাজি হবে না, কিন্তু আপনার অফিসে রাজি হবে না। কাজে একটা সময়সীমা তো থাকতে হবে। সেই সময়সীমার কথাটা ইন্টারেস্টিং, যেটা আমি একটু সময় হয়তো বেশি নিচ্ছি, খুব বেশিক্ষণ নেব না। ইন্টারেস্টিং পয়েন্টটা হলো জানেন, এই সময়সীমার কথাটা কেউ এতদিন বলে নাই, কেউ বলতেছে না। সবাইকে বললে বড়জোর বলে কি যৌক্তিক সময়। মানে যৌক্তিক সময় জিনিসটা কি? যৌক্তিক সময় তো আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, ওনার কাছে একরকম, এক একজনের কাছে যৌক্তিক সময় এক এক রকম। তো এইটা নিয়ে কেউ কিছু বলছে না। কেন বলছে না? পলিটিক্যাল পার্টিগুলো বলতে চায় কিন্তু বলে না। কেন বলে না? তারা ভাবে যে এই যে সরকারটা আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা পপুলার গভর্নমেন্ট, মানে জনগণ যেহেতু এনেছে, জনগণের এই সরকারকে ভালোবাসতে চায়। এই সরকারে কিন্তু অনেক ব্যর্থতা আছে। আমি যে কারণ বাজার থেকে আসলাম একটু আগে, আমি দেখে আসছি জিনিসপত্রের দাম কিন্তু এটা কমাতে পারে নাই, একদম কমাতে পারে নাই। আগে বলা হয়তো কি চাঁদাবাজি হয়, দাম বাড়ে, সিন্ডিকেট আছে, দাম বাড়ে। তো ওই সরকার সিন্ডিকেট পালে, দাম বাড়ে। তো এখন তো ওই সরকার নাই, তাহলে আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? তাহলে আপনি চাঁদাবাজি থামাইতে পারেন না কেন? যদি থামাইতে না পারেন তাহলে দাম কমে না কেন? তো তারপরেও কিন্তু পাবলিক এগুলি কিন্তু কমপ্লেন করছে না। কেন করছে না? তারা এই সরকারটাকে ভালোবাসে, যে এই সরকারটা থাকুক, কিছুদিন ভালো করুক। এটা আমরা কামনা করি। সময়সীমা তো খুব বেশি দিন হয়নি না, 1.5 মাস 2 মাস প্রায় হয়ে গেছে, প্রায় 2 মাস, জানা 5 দিন কম আছে, 2 মাস 8 দিন কম আছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না।
সকাল তো তখন সকাল আর দুপুরে কিন্তু পার্থক্য আছে, কিন্তু সকাল দেখে কিন্তু দুপুরও টের পাওয়া যায়। কাজে মানুষ সকালটা দেখতে চায়, শুরুটা তো আমরা দেখবো না। তো এখন এই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টটা পপুলার গভর্নমেন্ট, যে কোনো কারণে হোক, ভালোবাসাজনিত কারণেই হোক আর যে কারণেই হোক, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলিও এই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলে না, কাজে সময়সীমা নিয়ে কোনো চাপ দেয় না। এই অবস্থায় প্রথম সময়সীমা নিয়ে প্রশ্ন করলো কে? একটা ইঙ্গিত দিল সেনাপ্রধান, উনি বলেন 18 মাস। এবং তারপর দেখলাম যে গতকালকে জাপানের এনএইচকে টেলিভিশনে ওইখানে প্রধান উপদেষ্টা বললেন যে মানে দ্রুততম সময়ে ওনারা সংস্কার করবেন এবং তারপরে নির্বাচন দেবেন, মানে উনিও দ্রুততার সঙ্গে করতে চান। এই দুটো খবরই আমি মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য খুবই আশাব্যঞ্জক, আমরা খুশি, ইতিবাচক খবর এগুলো। কারণ আমরা কি জানেন, 18 মাস বলছে মনে করুন উনি, 18 মাসে করতে হবে তা কিন্তু না, কিন্তু একটা টাইম লিমিট থাকা ভালো। সামনে একটা লক্ষ্য আছে 18 মাস, এটা বেড়ে হয়তো 2 মাস বাড়তে পারে, 4 মাসও বাড়তে পারে, 6 মাসও বাড়তে পারে, কিন্তু 18 মাস যখন বলছে এটা তো 38 মাস হবে না, বুঝছেন? এই জায়গাটাতে একটা লাভ আছে। এবং যারা এগুলি করবেন, কাজগুলো সংস্কারগুলি করবেন, ভোটার লিস্ট করবেন, নির্বাচনী সংস্কার যেগুলো করবেন, তাদেরও মাথায় থাকবে যে আমাদের কিন্তু এটা নিয়ে দায়িত্ব নিয়ে ঘুমাই পড়লে চলবে না। দায়িত্ব নেওয়ার পর কিন্তু ঘুমানোর একটা প্রবণতা আমি লক্ষ্য করছিলাম। দেখেন, আমি এটা বলে শেষ করি। 11 তারিখে, সেপ্টেম্বরের 11 তারিখে প্রধান উপদেষ্টা বলছেন যে 6টা বিষয়ে সংস্কার করা হবে। 11 তারিখে 6টা কমিশন গঠন, 18 তারিখে উনি এদের নিয়ে মিটিং করছেন, আজকে 30 তারিখ, আজকে পর্যন্ত এরা কোনো কাজ শুরু করতে পারছে? আচ্ছা, এই যে আগামীকালকে থেকে কিন্তু 6টি কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারা কিন্তু কাজ শুরু করবে। শিশির মনির, এই যে আইনের ব্যাপারগুলো নিয়ে যদি আপনার কাছে আসি, এই যে আইনের সংস্কারের কথা বলছে বা বিচার বিভাগের সংস্কারের কথা বলছে, কমিশন আগামীকালকে থেকে তার কাজ শুরু করবে এবং তারপর তারা রিপোর্ট দেবেন। আপনার দৃষ্টিকোণে এই আইনের সংস্কারটা কোথায় দরকার, কোথায় প্রয়োজন? আইনের সংস্কার তো এটা ভাস্ট বিষয়, অনেক বিষয়, অনেক আইন। সে আমাদের দেশে পুরাতন আইন আছে, 17 শতকেরও আইন আছে, তো এখনও সেগুলো বাংলাদেশে ভ্যালিড ল। কিন্তু তারপরে প্রায়োরিটি নির্ধারণ করে বড় কিছু জিনিস করা দরকার আইনের সংস্কারের ক্ষেত্রে। যেমন ধরেন, সবচেয়ে ভাইব্রেন্ট আলোচনা যা হচ্ছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এদেশে একবার বিচার হয়েছে, কিন্তু সেটা দেশে বিদেশে যথেষ্ট রকম ক্রিটিসিজমের শিকার হয়েছে। যেমন ধরেন, ওই আইনে একটা বিধান ছিল যে আজকে যে কথাটা আমরা বলছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করব, গুমের বিচার করার কিন্তু কোনো স্কোপ নাই বর্তমান আইনে। যে মায়ের ডাক নামে যে অর্গানাইজেশনটা আছে, তারা গুমের বিচারের জন্য চেষ্টা করছে, দরখাস্ত করছে, গুম কমিশনের কাছে রিপোর্ট সাবমিট করছে, কিন্তু গুমের বিচার তো ট্রাইব্যুনালে নাই। বাংলাদেশের পেনাল কোডে তো গুমের বিচার নাই, বাংলাদেশের পেনাল কোডে গুম নামে কোনো অপরাধ নাই, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কোনো অপরাধ বাংলাদেশে নাই। তাহলে কি করতে হবে? এটা যদি ইনক্লুড করা না হয় তাহলে তো বিচার করা পসিবল না। তারপরে যেমন ধরেন, বড় একটা আইন আছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি সারা দুনিয়াতে সিরিয়াসলি ক্রিটিসাইজড, ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিসাইজড, ইররেসপেক্টিভ কে কোন ইস্টের লোক নাকি ওয়েস্টের লোক। বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এভরিবডি ক্রিটিসাইজড। কিন্তু এর দুটো পার্ট আছে। একটি পার্ট আছে যেটা মত প্রকাশের স্বাধীনতাকে সাংঘাতিকভাবে বাড়িত করে, আমার বিবেচনা এটা পুরোটাই বাদ দিয়ে দেওয়া উচিত। কিন্তু যেটা আছে সাইবার সিকিউরিটি রিলেটেড, কম্পিউটার হ্যাকিং, সিকিউরিটি সিস্টেম, এটা সারা দুনিয়াতে অপরাধ আছে, এই অংশটুকু থাকতে পারে। আরেকটা বড় বিষয় এখানে ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনাল রিফর্ম। একটা বড় বিতর্ক উঠেছে, কনস্টিটিউশন কি রিরাইট করবে নাকি কনস্টিটিউশন অ্যামেন্ড করবে। গভর্নমেন্ট খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে আমার ধারণা, কারণ বর্তমান গভর্নমেন্ট কনস্টিটিউশন রিফর্ম করার যে মেকানিজম আছে, এই মেকানিজম, এই এখতিয়ার তাদের নাই। কনস্টিটিউশন রিফর্ম করার দুটো রাস্তা হতে পারে। একটা রাস্তা হতে পারে, যদি রিরাইট করতে হয় তাহলে একটা গণপরিষদ প্রয়োজন হবে। কে করবে রিরাইট? গণপরিষদ কোথায়? পার্লামেন্ট নাই। যদি গণপরিষদ গঠন করতে হয় তাহলে একটা ইলেকশন লাগবে। এই ইলেকশন দিয়ে আপনি গণপরিষদ গঠন করবেন, রিরাইট যদি করেন, নতুন কনস্টিটিউশন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই হলো এক তরিকা। আর তা না করে যদি আমরা মনে করি যে সার্টেন কিছু প্রভিশনকে অ্যামেন্ড করতে হবে, তাহলে তো আগে একটা ইলেকশন লাগবে, কনস্টিটিউশন ইলেকশন হয়ে যাওয়ার পরে পার্লামেন্ট লাগবে, 2/3 মেজরিটি লাগবে, তারপরে কনস্টিটিউশন সংশোধনের প্রশ্ন আসবে। এই বড় বড় জিনিসগুলো প্রায়োরিটির বেসিসে করা উচিত।
18 মাসেই বলি, আর 26 মাসেই বলি, আর 15 মাসেই বলি, কিংবা 1 বছরেই বলি, সব কিছু তো সংশোধন করে শেষ করা যাবে না। এই জন্য প্রায়োরিটি নির্ধারণ করাটা ইম্পর্ট্যান্ট, আইনের ক্ষেত্রগুলোর প্রায়োরিটি। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে আছে, আমাদের দেশের এভিডেন্স অ্যাক্টটা সংশোধন করা দরকার। এই এভিডেন্স অ্যাক্ট হলো মাদার ল, যে কয়টা ল বলা হয় মাদার ল, তার মধ্যে এভিডেন্সের হলো মাদার ল। এই এভিডেন্স অ্যাক্ট যুগোপযোগী করতে হবে, তাহলে প্রায়োরিটির ভিত্তিতে এটাতে হাত দেওয়া প্রয়োজন। কিন্তু আমি মনে করি না যে শত শত হাজার হাজার আইন ওভারনাইট রিফর্ম করে ফেলা পসিবল। আপনি প্রায়োরিটির কথা বলছেন। প্রায়োরিটি। মাসুদ কামাল, আপনার কাছে যদি আসে, আজকে আমরা আরেকটি প্রধান খবর যদি বলি যে চাকরিতে বয়সসীমা 35 করতে কমিটি গঠন করেছে সরকার, এবং তার আগে যেটি আমরা দেখেছি যে প্রত্যাশীদের অবস্থান ছিল প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ব্যবহার করতে হলো। এর আগেও দেখেছি নানা দাবি দাওয়া নিয়ে কিন্তু মানুষ চলে যাচ্ছে শাহবাগে, এবং অশান্ত একটি পরিবেশ তৈরির একটি ব্যাপারও আমরা দেখছি। এই যে দাবি আদায়ের কৌশল কিনা এগুলো, এবং সরকারের সময় এই সরকারের এই যৌক্তিক দাবিগুলো, কিছু কিছু তো যৌক্তিক দাবি নিশ্চয়ই রয়েছে, এই দাবিগুলো তারা কিভাবে পূরণ করবেন? দেখেন, চাকরির বয়স 35 যে দাবিটা উঠা হয়েছে, এটা তো কালকে উঠলো তা কিন্তু না, আজকে উঠলো তা কিন্তু না, এটা আগের গভর্নমেন্টের আমল থেকে উঠতেছে, এবং এটা বেশ বড় দাবি একটা। এবং আমার বিবেচনায় আমি নিজে এই দাবির পক্ষে, এটা খুবই একটি যৌক্তিক দাবি। চাকরির বয়স 30, এটা পৃথিবীর কয়টা দেশে আছে ভাই? কয় আমাকে বলুক তারা, কয় দেশে আছে? আমাদের আমলারা এটাকে জোর করে আটকে রাখছে। আচ্ছা। এবং এটা এই গভর্নমেন্ট করবে না, আমি জানি কি কারণে করবে না। ওই একজন আছে, একজন আমাদের আমলা শিরোমণি একজন আছে উপদেষ্টার দায়িত্বে, উনি করতে দেবেন, উনি এটা ঘোর বিরোধী। বাংলাদেশে আইন হয় একজন লোকের ইচ্ছা অনিচ্ছার উপর। ট্র্যাজেডি হলো এখানে, বাংলাদেশে নিয়ম হয় একজন লোকের। আলী ইমাম মজুমদার সাহেব এটা পক্ষে না, আমি জানি তো, কিন্তু কমিটি তো গঠন করে দেওয়া হয়েছে, এবং আন্দোলনকারীরা বলছেন তারা রাজপথ ছাড়বেন না। বিষয়টা হলো কি জিনিসটা, এরা যেটা করছে এই দাবিটা তো অন্যায় কোনো দাবি না ভাই। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, চাকরি কোনো বয়স সীমাই নাই। এটা একদম একটা অযৌক্তিক যে এটা তারা করতে দেবেন। এই লোকগুলি কি হবে? তারা বলে কি আপনি বেকারত্ব বেশি। আচ্ছা, ভালো কথা, বেকার বেশি মানলাম, তো যাদের বয়স আপনার 30-31 বছর হয়ে গেছে তাদের কি হবে? ওরা কি বেকার থাকবে না এই দেশে? থাকবে তো, তাকে আপনাকে সুযোগও দিবেন না। তাহলে এই সুযোগটা, এই যে দাবি আদায়ের জন্য যে তারা অবস্থান নিয়েছেন, বা আজকে যে টিয়ার শেল দিয়ে তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে, তার জন্য আপনি বলেন তো, তার জন্য আপনাকে সহজ পথ বাতলাম যে কি করলে পরে তারা মনে একটা শান্তি পাইতো, বলেন। আপনি সাংবাদিক হিসেবে বলুন যে আসলে কিভাবে এই আন্দোলনকারীরা, আচ্ছা আপনি বলেন, ঘরের খায়া এইখানে রাস্তার মধ্যে এসে বসে থাকা, এটা কি আরামে করে? আমাদের কোনো আনন্দ আছে? আনন্দ নাই রে ভাই, ঠেকায় পড়ে আসছে। কথাটা খেয়াল, মানুষ কখন রাস্তায় নামে, তাকে রাস্তায় নামতে হয় কেন? প্রধান উপদেষ্টা আগে একবার বলছে আমাদেরকে কাজ করতে দিন। ভাই, আপনারা কি কাজ করতেছেন আমি বুঝতেছি, কোনো সমস্যা নেই, আপনাদের কাজ তো আমরা দেখতেছি ভাই, এটা কোনো সমস্যা নাই। বাট কোশ্চেনটা হলো কি যে এই যে লোকগুলি আছে তাদের জন্য আপনি কাজ করেন, আপনার কাজ কি এদের জন্য হবে না? আপনি বলছেন আপনাদেরকে লিখিতভাবে জানান, ঠিক আছে, আপনি বলেন তাদের কোথায় জানাবে। তারা তো জানাতে গেছিলো, জানাতে যায় তো টিয়ার গ্যাস খাইছে, সাউন্ড গ্রেনেড খাইছে। ভাই, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং এই ধরনের লাঠি পেটা, এর বিরুদ্ধে আন্দোলনের ফসল হিসেবে তো আপনারা এখানে গেছেন, আবার আপনারা এখন এদের বিরুদ্ধে এটা করতেছেন, এটা ঠিক না। এদের দাবি আপনার উচিত সহানুভূতির সঙ্গে শোনা। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার এদেরকে রাস্তার মধ্যে থাকতে হলে কেন আপনি সকালেই শুনলেন না? কেন শুনলেন না? আপনি শুনবেনই তো ভাই, একটা পেশেন্স হিয়ারিং দিবেন, আর তো কিছু না, দেন শুনেন। এটা এই দাবি মানলে আপনার লসটা কি রাষ্ট্রের? এই দাবি মানলে কি এই রাষ্ট্র কি রসাতলে যাবে? লসটা কি? কোনো লস নাই, জাস্ট গোয়ার তুমি। কিছু লোক বসে আছে জগদ্দল পাথরের মতো, তারা কেউ দায়িত্ব ছাড়বে না, তারা কেউ দাবি মানবে না। 35 বছর হইলে বেশি হয়ে যায়, কাজ করতে পারবে না। আর ওনারা যে রিটায়ারমেন্টের 10 বছর পরে এসে উপদেষ্টা হয়েছে, সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না? 35 বছর পরে চাকরি পাইলে পরে ওরা নাকি বয়স হয়ে গেছে, তারা নাকি কাজ করতে পারবে না। তো ওনারা কেন রিটায়ারমেন্টের 15 বছর 10 বছর পরে এসে নাকি চাকরি করতেছে? কীভাবে করতেছে ভাই? তো এইগুলি বলার জন্য এগুলো জানেন কি, এগুলো থার্ড ক্লাস, আপনার ট্রেনের থার্ড ক্লাস বগি আছে না, এই বগির যাত্রীর একটা মেন্টালিটি আছে। এটা হলে কি আপনি দেখবেন দৌড়ে উঠবে ট্রেনে, উঠে নিয়ে দেখবেন যে দরজার কাছে 5 জন লোক দাঁড়িয়ে আছে, তারা বলবে না এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, ওই বগিতে যাও। তারপর যদি কোনোভাবে সে উঠতে পারে, উঠার পর সে ওখানে দাঁড়াবে, আবার যখন আরেকজন আসবে তখন যে এতক্ষণ উঠতে পারে নাই সে তাকে আটকাবে,
এখানে আসো না, এখানে জায়গা নাই। এটা হলো এই মেন্টালিটি। আমরা সাংবাদিকের পার্সপেক্টিভ থেকে আমরা শুনলাম, আমি একটু শিশুমণি আপনার কাছ থেকে আইনজীবীর পার্সপেক্টিভ থেকেও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, কিন্তু আমাদের একটি ছোট্ট বিরতির সময় হয়ে গেল। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি আরও একবার। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রা। অ্যাডভোকেট শিশির মনির, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে আইনের একজন আইনজীবী হিসেবে যে চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে যে আন্দোলন চলছে, সেটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, খুব ছোট করে যদি বলেন। চাকরির বয়সসীমাটা কিন্তু একটা পলিসি বিষয়। এই পলিসিটি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, আমাদের দেশেও একটা আছে। এখন 30 বছরকে আমরা পলিসি করেছি। এটা কোনো বিবলিক্যাল রুল না যে এটা চেঞ্জ করা যাবে না। এটা এমন কোনো বিষয় না যেটা চেঞ্জ করলে আপসাইড ডাউন হয়ে যাবে। তো এটা নির্ভর করবে কোন পলিসির দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। আচ্ছা, এই জন্য আইনের এই বিধানটাকে অনেক ডিসিশনস আছে সুপ্রিম কোর্টের, যে কিছু কিছু বিষয় আছে পলিসি, আগে আপনাকে পলিসি ঠিক করতে হবে এবং এটা কোর্ট ডিকটেট করবে না, এটা ডিকটেট করবে হলো পলিসি মেকার্সরা। তো বর্তমান গভর্নমেন্ট যারা আছেন, যারা পলিসি মেক করছেন, তারা এই জিনিসটা সফটলি দেখবেন নাকি হার্শলি দেখবেন, তাদের কাছে ডাটা অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমার মনে হয় যে কমিটি তারা গঠন করেছে, এই কমিটিতে এই পলিসিটি রিভাইজ করার জন্য তাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডাটা তারা অ্যানালাইসিস করেন, দেশে বিদেশে, ইস্টে ওয়েস্টে, পার্শ্ববর্তী দেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, মালদ্বীপে, শ্রীলঙ্কায়, বাংলাদেশ এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নিয়ে এসে পলিসিটা ফর্মুলেট করতে হবে যে আসলে গভর্নমেন্ট কী চায়। এই পলিসিটা ফর্মুলেট করার ক্ষেত্রে যে পলিসিটা ফর্মুলেট করবে এটা পরবর্তী আইনগুলোতে রিফ্লেকশন হবে। আচ্ছা, এবং এখানে মূল বিষয় দাঁড়াবে পলিসি, মূল বিষয় কিন্তু কোর্ট কাছারির বিষয় এটা নয়। কোর্ট কাছারিতে আসছিলেন অনেকে, আমার কাছে আসছিলেন যে হাইকোর্ট ডিভিশনে আমরা রিট পিটিশন করব বয়স সীমাটা বাড়ানোর জন্য, আপনি আসেন। গিয়েছিলাম আমি একদিন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোর্টের সাবজেক্ট ম্যাটার এটা নয়। কোর্ট সর্বোচ্চ বলতে পারবে কনসিডার করার জন্য সরকারকে, এবং স্টেট পলিসিতে কোর্ট হস্তক্ষেপ করে না সাধারণত। এবং আগেও দেখেছি আমরা কোটা সিস্টেমে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেখানে রায়টা দিয়েছে একটা বলেছে ঠিক, কিন্তু আবার বলেছে এটা কোর্টের কাজ না, মূলত গভর্নমেন্টের কাজ। তো যেহেতু এটা বয়সটা নির্ধারণের ব্যাপার, চাকরির অ্যাভেলেবিলিটির ব্যাপার, যারা আছে তাদের কি সংখ্যায় আছে, এই 35 যদি বয়স করা হয় কত লোক বেনিফিটেড হতে পারে, না করা হলে কি হতে পারে, ফ্রেশ গ্র্যাজুয়েটদের কতগুলো আছে, চাকরির বাজারটা কেমন, সব দেখে একটা পলিসি ফর্মুলেট করবে। এবং আমার বিবেচনায় এটা সফটলি দেখাই ভালো, লিনিয়েন্টলি দেখা ভালো। আইনজীবী হিসেবে আপনাকে আরেকটি কোশ্চেন করতে চাচ্ছি, প্রশ্ন যে গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রধান প্রসিকিউটর করিম এ খান বলেছেন, তিনি বলেছেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেছেন যে হ্যাঁ, অভিযোগ করতে পারে এবং তা হতে হবে অবশ্যই যথাযথ নিয়মাবলী অনুসরণ করে। আমাদের দেশের ট্রাইব্যুনালে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে অভিযোগ দেওয়া হয়েছে, প্রচলিত আইনেও মামলা হয়েছে, এবং আইন উপদেষ্টা বলেছেন যে আমরা আসলে এই বিচারটি করতে সক্ষম। এখন একটি গ্রহণযোগ্য বিচারের জন্য আসলে কি প্রয়োজন সেটি একটু বলবেন। এই বিচারটা যে বিচারকে আমরা গণহত্যা বলছি, আসলে এটি আইনের ভাষায় গণহত্যা নয়, এটা একটা মিসনোমার হচ্ছে, এটা ভুল ধারণা হচ্ছে। যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে জুলাই মাসে, আগস্ট মাসে, আইনের বিচার বিশ্লেষণের মধ্যে যদি ফেলতে হয় তাহলে এটাকে আপনি মানবতা বিরোধী অপরাধ বলতে পারবেন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একটা ইন্টারন্যাশনাল অফেন্স। এটা বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলতে কিছু নাই, কিন্তু বাংলাদেশে এই অফেন্সটা ডিফাইন হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে, সেকশন 3-তে। আর আরেকটা আছে আইসিসি স্ট্যাটিউট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা বিচার সিস্টেম আছে। তাহলে আমরা দেখছি যে এই অফেন্সটা যদি ট্রাই করতে হয় তাহলে দুটো মেকানিজম আছে।
এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1973 বাংলাদেশ, আরেকটা আছে আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পরিচালিত হয় রোম স্ট্যাটিউটের অধীন। যদি সেখানে যেতে হয় তাহলে গভর্নমেন্টকে রেফারেল করতে হবে। গভর্নমেন্ট রেফারেল পাঠিয়ে প্রাথমিক দলিল দস্তাবেজ দিয়ে প্রসিকিউটর স্টেট, এই স্টেট পার্টি এই কমপ্লেনটা দায়ের করবে প্রসিকিউটরের কাছে। প্রসিকিউটর প্রাথমিকভাবে এটা বিচার বিশ্লেষণ করবেন, দেখবেন প্রাইমা ফেসি কেস আছে কিনা। যদি তার বিবেচনায় প্রাইমা ফেসি কেস আছে মনে হয়, তবেই তিনি এটা কোর্টে উপস্থাপন করবেন। কিন্তু সেক্ষেত্রে তো এটা দেখাতে হবে যে স্টেট আসলে এই বিচারটা করবার জন্য আনএবল এবং আনউইলিং, সেই ব্যাপারটিও তো দেখাতে হবে। না না, এটা দেখাতে হবে না। দুটো শর্ত আছে। আমাদের ট্রাইব্যুনালটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। ডোমেস্টিক ট্রাইব্যুনালেও ইন্টারন্যাশনাল অফেন্সের বিচার হয়। আবার যদি কোনো স্টেট মনে করে যে না, এই মেকানিজমে তারা বিচারটা করবে না বা করার জন্য সাফিসিয়েন্ট প্রিপারেশন তাদের নাই, কিংবা যে অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে সাফিসিয়েন্ট নয়, তাহলে তারা স্টেট রেফারেল হিসেবে পাঠিয়ে দিতে পারেন। এই স্টেট রেফারেল হিসেবে পাঠিয়ে দেওয়ার পরে কার কাছে পাঠাবেন? পাঠাবেন প্রসিকিউটরের কাছে। প্রসিকিউটর একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করবেন, করে যদি প্রাইমা ফেসি কেস পান তখন ট্রাইব্যুনালে যাবেন। এই রাস্তাটা ওপেন আছে বলে আমার যতটুকু আইন জানা আছে, রাস্তা ওপেন আছে। এখন আমাদের প্রধান উপদেষ্টা একজন প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছেন, কি কথা বলেছেন, পরবর্তী গভর্নমেন্টের স্ট্র্যাটেজি কি, এটা তারাই ভালো নির্ধারণ করতে পারবেন। আর বর্তমানে যে প্রক্রিয়াটি চলছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ঢাকা, সেখানে যে বিচারটির প্রক্রিয়া চলছে, এই আইনে বর্তমান অবস্থায় রেখে বিচার করা ঠিক হবে না বলে আমি মনে করি। অবশ্যই ম্যাসিভ পরিবর্তন আনা প্রয়োজন। তার মধ্যে একটা বড় পরিবর্তন আনা প্রয়োজন আইনের সংজ্ঞার মধ্যে। কারণ এটা অন্য ধরনের অপরাধের মতো না, একটা নর্মাল মার্ডারের মতো না। এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক দেখাতে হয়। সারা দেশ জুড়ে যে হত্যা হয়েছে, কি প্যাটার্নে হত্যা হয়েছে এটা দেখাতে হবে, গুলি করে হত্যা হয়েছে এটি দেখাতে হবে, কি পোশাকে পরে হত্যা হয়েছে এটি দেখাতে হবে, কি অর্ডারের ভিত্তিতে হত্যা হয়েছে এটি দেখাতে হবে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তা দেখাতে হবে। এই প্যাটার্নগুলো এভিডেন্স হবে। এবং এখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে কিন্তু আইনের। এই আইনেই প্রথম যেটাকে বলা হয় কমন রেসপন্সিবিলিটি। একজন ব্যক্তি অপরাধ করেছেন, সরাসরি গুলি করেছেন, তিনি তো লায়াবল হবেনই সেকশন 4(1) অধীনে, কিন্তু সেকশন 4(2) অধীনে যদি তার কমান্ডারকে রেসপন্সিবল করতে হয়, যিনি নাকি সরাসরি অপরাধ করেননি, গুলি করেননি, সেক্ষেত্রে আমরা দেখেছি সাংবাদিকদের নামে কিন্তু মামলা হয়েছে। না, সেটা কমন রেসপন্সিবিলিটি না। কমন রেসপন্সিবিলিটি দেখাতে হবে আপনাকে সুপিরিয়র অফিসার অর সুপিরিয়র কমান্ডার। যেমন একজন অফিসার, যিনি একটা থানার অফিসার, তার সুপিরিয়র অফিসারকে আমরা যদি ধরি ডিএমপি কমিশনার সুপিরিয়রকে আইজিপি, তার সুপিরিয়রকে মিনিস্ট্রি কমান্ডিং অথরিটি। এই কমান্ডিং অথরিটি যার আছে তাকে যদি আপনি রেসপন্সিবল করতে চান, যিনি সরাসরি অফেন্সটি করেননি, গুলি করেননি, ইনজার্ড করেননি, শুট করেননি, তাহলে তাকে আপনি এই আইনের সেকশন 4 সাবসেকশন 2 লায়াবল করতে পারবেন। যিনি গুলি করেছেন তার দিয়ে লায়াবিলিটি হবে, যিনি গুলি করেন নাই, কমান্ড করেছেন, তারও সেম লায়াবিলিটি হবে। আরো ইন্টারেস্টিং পয়েন্ট, কারো একটা দায়িত্ব ছিল তিনি পালন করেননি, তার দায়িত্ব ছিল টু ডু, হি ফেইল টু ডু। ডিএমপি কমিশনারের দায়িত্ব ছিল একজন পুলিশ অফিসার কাউকে যেন গুলি করে না মারে, এটা ফেরানো, তিনি এটা ফেরান নাই, তিনিও লায়াবল হবেন আন্ডার 4(2) অধীনে। ফলে বর্তমান যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বাংলাদেশে যেটা আছে, এর মধ্যে কয়েকটা পরিবর্তন আনা প্রয়োজনের মধ্যে আমি মনে করি ডেফিনেশনটা চেঞ্জ করা প্রয়োজন। সেকেন্ড হলো রুলস অফ এভিডেন্স। এখানে এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য না, সিআরপিসি প্রযোজ্য না, এটার কোনো বিচার হবে না যদি এভিডেন্সের প্রযোজ্য না হয়, সিআরপিসি প্রযোজ্য না হয়, এটা বিচারের নামে আরেকটা অবিচার হবে, এটা করতে দেওয়া ঠিক হবে না। থার্ড হলো ইন্টারন্যাশনাল লয়ারদেরকে এখানে আসতে দেওয়া উচিত, কারণ বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ক্রিমিনাল লয়ের ভালো এক্সপার্ট লয়ার নাই, তাদেরকে আসতে দেওয়া উচিত। এই বিচার লাইভ সম্প্রচার করে দেওয়া উচিত, এবং এই বিচার সাথে সাথে লাইভ সম্প্রচার করে দেওয়া। আইসিসি আমরা দেখতে পাই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আমরা কেন দেখতে পাবো না? এভরিওয়্যার। এবং জাজদের যদি পারা যায়, এটা ডিফিকাল্ট হবে, জাজদের কোর্ট কম্পোজিশনের ক্ষেত্রে দেশের বাইরের 2-1 জাজকেও ইনক্লুড করা যেতে পারে। জি, আমি একটু সাংবাদিকের পার্সপেক্টিভেও দেখব যে এই যে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি বিচার কিভাবে নিশ্চিত করা যাবে, সেটা অবশ্যই মাসুদ কামাল আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি আরো একবার।
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রায়। মাসুদ কামাল, আপনার কাছে যদি আসি, যে মামলা তো হচ্ছে, নিরপেক্ষ গ্রহণযোগ্য স্বচ্ছ বিচার কিভাবে নিশ্চিত করা যায়? দেখেন, অ্যাডভোকেট শিশির মনি সাহেব কিন্তু বললেন যে মানে এই যে নিরপেক্ষতা, যেটা বিচারটা তো গ্রহণযোগ্য হতে হবে সবার কাছে, না? তো আমাদের এখানে বিচার হয় কি, কর্তার ইচ্ছায় কর্ম, কর্তা চেয়েছেন, হয়ে গেছে বিচার। এখন কোর্টের মধ্যে উকিল কি বলতেছে, সাক্ষ্য প্রমাণ কি আছে, আইনি কি বলে, এর কিছু যায় আসে না রে ভাই। উনি চেয়েছেন, হয়ে গেছে। এই যে জিনিসটা, এই প্র্যাকটিসটা যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত বিচারও হবে না, সঠিক হবে না। ততদিন পর্যন্ত বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থাও থাকবে না। ততদিন পর্যন্ত বিচারকরাও সাধারণ মানুষের কাছে আর শ্রদ্ধেয় মানুষ থাকবে না। একটা সমাজে যদি বিচারকটাই যদি সাধারণ মানুষের কাছে শ্রদ্ধা না পায়, সেই সমাজ আর কি থাকলো বলেন? মানুষ তো বলে যে ভাই, ওই যে কোনো একটা সিনেমা দেখছিলাম, যে মানুষ কি বলে, যখন দুজনের সঙ্গে ঝগড়া বাজে তখন বলে কি, তোমাকে আমি আদালতে দেখে নিব। তার মানে সে জানে যে ওইখানে গেলে অন্তত একটা সুবিচার পাওয়া যাবে। আস্থার জায়গাটা সেটা যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে রাষ্ট্রের কিছু আর থাকে না রে ভাই। আমাদের আগের গভর্নমেন্টগুলো এই কাজগুলি কিন্তু করেছে। এখন নতুন গভর্নমেন্ট আসছে, ওনারা কি করেন, কিভাবে করেন, আমরা সমস্যাটা বুঝি, সমাধানটা কীভাবে আসতে হবে ওনাদের ঠিক করতে হবে। জি, শিশিরমণি, এই যে আস্থার জায়গাটার কথা বলছিলেন, বিচার বিভাগের সংস্কারের কথা তো শুনছি আমরা, বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কথাও আমরা শুনেছি। এই বিষয়ে আপনার মতামত কি? খুব এটা ডার্ক সাইড। এটাই হলো বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে ডার্ক সাইড। দেখেন যে নিম্ন আদালতের বিচারক আছে এখন 2183 জন। এর মধ্যে সেশন জাজ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত আছে। তো তারা আছে এখন আইন মন্ত্রণালয়ের অধীন। আমরা দেখেছি নির্বাচনের আগে রাত পর্যন্ত কোর্ট বসিয়ে সাজা দেওয়া হয়েছে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, একদিনে 17 জন সাক্ষী নিয়ে সাজা দেওয়া হয়েছে। যখন আমি তাকে প্রশ্ন করেছি যে আপনাকে কেনই আজকে শেষ করতে হবে, তিনি আমাকে বলছেন লার্নেড, বুঝেন তো। এক সময় পরে আমি তাকে বলতে বাধ্য হয়েছিলাম এক বিচারককে, যে তাহলে আপনি রিজাইন করে এখন চলে যান। এই কাজ কে করে তাদেরকে? এত ব্রিলিয়ান্ট লোকেরা বিজিএস পরীক্ষার মাধ্যমে অ্যাপয়েন্টেড হয়। সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা লোকেরা এখানে অ্যাপয়েন্টেড হচ্ছে, কিন্তু তারা সম্পূর্ণভাবে আইন মন্ত্রণালয় এমনভাবে ডিকটেটেড হয় যে তাদের বদলি, তাদের পদোন্নতি, তাদের বিশৃঙ্খলা সব নির্ধারণ করে আইন মন্ত্রণালয়। ফলে তারা তীর্থের কাকের মতো আইন মন্ত্রণালয়ের ইচ্ছা অনিচ্ছার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে একে লিবারেশন দেওয়া প্রয়োজন। আমি এটাকে বলি, দিস ইজ এ ট্রু সেন্স অফ লিবার্টি। ইন্ডিপেন্ডেন্স যদি দিতে হয়, নিম্ন আদালত যদি বিচার করতে না পারে, সব কিছু হাইকোর্টের ঘাড়ে এসে পড়ে, আপিল বিভাগের ঘাড়ে এসে পড়ে, আপনি কোনো বিচার করতে পারবেন না 18 কোটি মানুষের। এটা পসিবল না। এই জন্য ফার্স্ট কাজ হওয়া উচিত টু সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। ফার্স্ট চিফ জাস্টিসের অধীনে আনা উচিত। সেকেন্ড কাজ করা উচিত, এদের উন্নতি, অবনতি, শৃঙ্খলা, বদলি এবং তাদের যে প্রমোশন, সব কিছু ইন কনসালটেশন উইথ দি সুপ্রিম কোর্ট হওয়া উচিত, নট ইন কনসালটেশন উইথ দি প্রেসিডেন্ট। 116 অনুচ্ছেদে কনস্টিটিউশনের ইন কনসালটেশন উইথ দি প্রেসিডেন্ট বলে, ভেস্ট ইন দ্য প্রেসিডেন্ট বলে সব ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এটা 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে, এবং 4th অ্যামেন্ডমেন্টটাকে অ্যাপ্লিকেবল করেছে কনস্টিটিউশনের এসে 5th অ্যামেন্ডমেন্টে। 5th অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাপ্লিকেবল করেছে, এটাকে অ্যাপ্রুভ করেছে এসে 15th অ্যামেন্ডমেন্টে। এর সব বাদ করে দেওয়া উচিত, দিয়ে নিম্ন আদালতের বিচারকদেরকে ট্রু সেন্সে লিবারিটি দেওয়া উচিত। তাহলে এদেশের মানুষ দেখতে পাবে বিচার কত সহজলভ্য এবং কত সুন্দর, এবং বিচার বিভাগের উপর আস্থা। এবং আরেকটা কথা এখানে না বললেই নয়, এটা আমি সবসময় বলি, 42 লক্ষ মানুষ আছে, মামলা আছে এখন। আপিলের ডিভিশনের বিচারক আছে মাত্র 6 জন, হাইকোর্ট ডিভিশনের বিচারক আছে। আমরা একদম শেষ পর্যায়ে যদি একটু ছোট, এটা হতেই পারে না। এই জন্য এটা দেওয়া পসিবল না। নিম্ন আদালতের বিচারককে তাড়াতাড়ি লিবারেট করে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের অধীনে, চিফ জাস্টিসের অধীনে দ্রুত জুডিশিয়াল সেক্রেটারিয়েট এস্টাবলিশ করা উচিত। জি, মাসুদ কামাল, আমি একদম ছোট করে যদি বলি যে গত সরকারের আমলে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতা চর্চার যে ব্যাপারটি দেখেছি, তা থেকে কি আমরা মুক্তি পাবো? এটা তো জ্যোতিষ বলতে পারবে না, আমি যখন সাধারণ লক্ষণ দেখছেন কি? তবে আমরা পেতে চাই। সবচেয়ে বড় কথা হলো কি, আমরা পেতে চাই, এদেশে সব মানুষ পেতে চায়। আমরা অন্যায় দুর্নীতিতে নিষ্পেষিত হতে হতে না, আসলে নীতি কোনটা ছিল, কোনটা হওয়া উচিত, এটা বলতে গেলে আসলে ভুলেই গেছি। আমরা জানিও না, ভুলে গেছি যে কী আসলে কী হওয়া উচিত। কিন্তু আমরা এখান থেকে আসলে মুক্তি চাই। একটা দুঃসহ অবস্থানে কিন্তু আমরা ছিলাম। আমি যে সহজ ভাষায় বলি আর কি, যে দেখেন আগের গভর্নমেন্ট যেটা ছিল, ওটা আমাদের কাছে ছিল একটা ছিল হাবিয়া দুজক ছিল, বুঝছেন? এই হাবিয়া দুজকের যা বৈশিষ্ট্য সব এখানে ছিল। কথা বলতে পারতেন না আপনি, কিছুটা করতে পারতেন না,
মানে কোথাও ন্যায় বিচার পেতেন না, কোথাও আইনের শাসন ছিল না, কোথাও মানে আপনার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যাবেন আপনি সব জায়গায় দলীয়করণ। ওরা একটা মানুষকে মেরে গেল, তার কোনো বিচার হইতো না, বিচার চাইতেই পারতেন না আপনি, বিচার কেমনে করবেন? তো এই যে বিষয়গুলো ছিল সেখান থেকে আমরা মুক্তি চাই আসলে। কিন্তু ওই যে আগেই বললাম যে কীভাবে মুক্তি আসবে এটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন এবং যারা আগামীতে ক্ষমতায় আসবেন এবং যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে সবাই মিলে এটা ঠিক করতে হবে, সবাই সম্মিলিতভাবে ঠিক করতে হবে। শিশুমণি, একদম ছোট করে যদি একদম শেষ প্রশ্ন আপনাকে যদি বলি যে আইনের সংস্কার তো প্রয়োজন এবং আইন মানে প্রোটেকশন, নাগরিক সংস্কার কি সম্ভব? নাগরিকদের যে সংস্কার, মব জাস্টিস দেখছি আমরা, এখানে আসলে আমাদের পরিবর্তন হবে কিনা? এই নাগরিক তো বাংলাদেশের 18 কোটি মানুষ, এটা একটা সাইকি আছে, এর সঙ্গে এডুকেশন ইন্টারলিঙ্কড। এডুকেশন এমনভাবে জড়িত, শিক্ষা কিভাবে বেড়ে উঠছে, কি পরিবারে ডেভেলপ হচ্ছে, কিভাবে একজন মানুষকে নার্সিং করা হচ্ছে, তার দৃষ্টিভঙ্গি কি, কোন প্রতিষ্ঠানে পড়ে, কি ভ্যালুজ, এগুলোর উপর নির্ধারণ করেই আসলে একজন মানুষের পার্সপেক্টিভ ক্রিয়েট হয়। এই জন্য আমার কাছে মনে হয় যে ভ্যালুজ শেখানো প্রয়োজন এবং অবশ্যই নাগরিকদের মধ্যে ছোট থাকতে সকল পর্যায়ে ভ্যালুজ যদি শিক্ষা দেওয়া যায়, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, কোনো ডিসক্রিমিনেশন নাই, রেস, সেক্স, কালারের উপর ভিত্তি করে এই ভ্যালুজগুলো যদি শেখানো যায় তাহলে নাগরিক মুক্তি সম্ভব। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।